আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না, প্রধান উপদেষ্টা। বিয়ামের বিস্ফোরণ ছিল পরিকল্পিত, নথি পোড়াতে লাগানো হয় আগুন। আগামীকাল ঘোষণা হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল। চাঁদাবাজ যেই হোক ছাড় দেওয়া হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। গুলশানে চাঁদাবাজি গ্রেফতারের সময় পুলিশকে পুড়িয়ে মারার হুমকি দেন রিয়াদ। মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা দাম্মাম ফ্লাইট। নির্বাচনে কাজ করবে 60,000 সেনা সদস্য, ট্রেনিং নিবে 1.5 লাখ পুলিশ, প্রেস সচিব। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সিএসি হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। কুষ্টিয়ার বিএনপি কর্মীকে হত্যা মামলায় সাবেক এসপি গ্রেফতার। 27 দিনের রেমিটেন্স $209 কোটি। ডেঙ্গুতে আরও মৃত্যু 2 জনের, হাসপাতালে ভর্তি 394। এবার বাংলাদেশের 10 রোহিঙ্গাকে ঠেলে দিল বিএসএফ। এবং দাবানলে বিপর্যস্ত ইউরোপ, গৃহহারা বহু মানুষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই এবং বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ত্রাসবাদ মোকাবিলায় তার সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে একথা বলেন তিনি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা। প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাসবাদ নির্মূল করা আমাদের প্রধান অগ্রাধিকার। বাংলাদেশের সন্ত্রাসবাদের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূল করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। 5 মাস আগে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন ভবনে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তা ছিল পূর্ব পরিকল্পিত। যদিও ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথম দিকে এসি বিস্ফোরণ থেকে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা দিয়েছিল, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতায় আসামি শনাক্তের পর তার দেওয়া তথ্যে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা, যা গণমাধ্যমকে জানায় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বলছে, রাজধানীর বিয়াম ফাউন্ডেশন ভবনে বিসিএস কল্যাণ বহুমুখী সমবায় সমিতির অফিসে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল। সমিতির অফিসে থাকা নথিপত্র ধ্বংস করতেই এই আগুন লাগানো হয়। আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও 18টি হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক রফিকুল ইসলাম খান পান্না গণমাধ্যমকে বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী আগামীকাল ডাকসুর তফসিল ঘোষণার হওয়ার কথা রয়েছে। এর আগে গত 20 জুলাই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন, টিএসসি কেন্দ্রিক সংগঠন, বাস রুটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, তফসিল ঘোষণার অফিসিয়াল তারিখ 29 জুলাই। আমরা এর সিদ্ধান্ত থেকে এক পাও পিছপা হব না। তফসিল ঘোষণার পর নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধাপ যথাযথভাবে অনুসরণ করব। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজ যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, গুলশানের চাঁদাবাজদের ছাড় দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, কেউ যতই বড় বা প্রভাবশালী হোক না কেন। চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্টদের কোনো সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার বিষয় তিনি স্পষ্ট করে বলেন, পরিচয় যেই দিন কাউকে ছাড় দেওয়া হবে না। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগস্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলেও তিনি জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, মাদক নিয়ন্ত্রণে জোর দিচ্ছেন। মাদক বহনকারীদের ধরা হলেও মাদকের গডফাদারদের ধরার চেষ্টা চলছে।
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজিকালে হাতেনাতে গ্রেফতার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। গ্রেফতারের সময় পুলিশকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন বৈষম্য বিরোধী সংগঠনটির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের সদস্য রিয়াদ। শনিবার রাতে চাঁদাবাজির সময় পুলিশের অভিযানে হাতেনাতে ধরা পড়েন রিয়াদ সহ 5 জন। অভিযানে অংশ নেওয়া একটি সূত্র জানায়, রিয়াদ ওই সময় পুলিশের সঙ্গে বেপরোয়া আচরণ করেন, এমনকি অভিযানে থাকা পুলিশ সদস্যদের পুড়িয়ে মারার হুমকি দেন তিনি। তার বেপরোয়া আচরণ সেখানেই থেমে থাকেনি, থানায় আনার পরও তিনি পুলিশকে নানা হুমকি ধমকি দেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা দাম্মাম রুটের একটি উড়োজাহাজ মাঝ আকাশ থেকে ফিরে এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার বিকেল ৩টা ৩৩ দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া BG349 ফ্লাইটটি 1 ঘন্টার মতো আকাশে ওড়ার পর বিকেল ৪টা ৩৩ ঢাকায় ফিরে আসে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্রে জানা গেছে, ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং 777ER উড়োজাহাজ দিয়ে, যার ধারণ ক্ষমতা প্রায় 450। ফ্লাইটে যাত্রীর সংখ্যাও ছিল প্রায় পূর্ণ। উড্ডয়নের কিছু সময় পর পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করলে নিরাপত্তার স্বার্থে বিমানটি ফিরে আসার সিদ্ধান্ত নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 60,000 সেনা সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় মিটিং শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, সামনে নির্বাচন আসছে, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা এরকম একটা মিটিং করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় মিটিং হলো। এই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত এসেছে। কর্মশালার নামে 7.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নির্বাচন কমিশনের সাবেক CCKM নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সোমবার কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালত শেরেবাংলা নগর থানার রাষ্ট্রদ্রোহিতা ও নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার জামিন নামঞ্জুর করেন। এদিন তার আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন। মঙ্গলবার 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন KM নুরুল হুদা। কুষ্টিয়ার দৌলতপুরের বিএনপি কর্মী কুদরত আলীকে গুলি করে হত্যা মামলার আসামি কুষ্টিয়ার সাবেক পুলিশের সুপার SM তানভীর আরাফাতকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার দুপুর 1:41 কড়া নিরাপত্তায় কারাগার থেকে কুষ্টিয়া আদালতে আনা হয়। এরপর দৌলতপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পারভেজের আদালতে হাজির করা হয়। এরপর তাকে গ্রেফতার দেখানো হয়। পরে 1:51 আদালত থেকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত 26 ডিসেম্বর বিএনপির আরেক কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি এই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কুষ্টিয়া কারাগারে ছিলেন। উপ পুলিশ কমিশনার তানভীর আরাফাত সিলেট রেঞ্জ DIG অফিসে সংযুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুর উপজেলায়। চলতি অর্থ বছরের প্রথম মাসেও প্রবাসী আয় বাড়ছে। জুলাই মাসের প্রথম 27 দিনে $209 কোটি প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 33% বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে হুন্ডির প্রভাব কমে গেছে। হুন্ডির প্রভাব কমে যাওয়ায় বৈধ পথে রেমিটেন্স বাড়ছে। সেই সঙ্গে ব্যাংকিং চ্যানেলে পাঠানো ডলারের দাম আর খোলা বাজারের দামে বড় পার্থক্য না থাকায় রেমিটেন্স আয় বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী গত 1 থেকে 27 জুলাই $209 কোটি 90 লাখ প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময় $157 কোটি 20 লাখ প্রবাসী আয় এসেছিল। তার মানে চলতি মাসের প্রথম 27 দিনে প্রবাসী আয় আশা বেড়েছে 33.60%। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 394 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত পথে 10 রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার সকালে উপজেলার করমপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জিজ্ঞাসাবাদের জন্য বিজিবি তাদের হেফাজতে নিয়েছে। এদের মধ্যে 1 জন পুরুষ, 3 জন নারী ও 6 শিশু রয়েছে। বিজিবি বিয়ানীবাজার 52 ব্যাটালিয়ন জানায়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতুবিউপির করমপুর নামক সীমান্ত দিয়ে তারা রাতের আঁধারে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। সোমবার সকালের দিকে নারী, পুরুষ ও শিশুসহ 10 জন পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। এ সময় বিজিবি টহলরত অবস্থায় তাদের দেখে আটক করে। ইউরোপের একাধিক দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আলবেনিয়া, বুলগেরিয়া, তুরস্ক ও গ্রিসের বিস্তীর্ণ অঞ্চল এখন আগুনের কবলে। ধ্বংস হয়েছে হাজার হাজার হেক্টর বনভূমি, বহু মানুষ গৃহহারা হয়েছেন। আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল মারাত্মক রূপ নিয়েছে। শত শত হেক্টর বন ও চারণভূমি পুড়ে গেছে। স্থানীয় প্রশাসনের মতে এর পেছনে রয়েছে মানবসৃষ্ট অগ্নিসংযোগ ও চলমান তাপপ্রবাহ। হাঙ্গেরি, ক্রোয়েশিয়া ও ইতালি থেকে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চলছে। বুলগেরিয়ায়ও 230টির বেশি সক্রিয় দাবানল রয়েছে, যার বেশিরভাগই তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলে। আগুনে বসতভিটা ও বিশাল বনভূমি পুড়ে গেছে। 11টি এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।